আমি কিন্তু ভালো কথা বলছি জিষ্ণু, এই সম্পর্কটার মধ্যে জড়িয়ে পড়ো না তুমি। দুদিন বাদে রিপেন্ট করবে। জড়িয়ে পড়া না পড়াটা কি হিসেব কষে হয়? আমি জড়িয়ে পড়েছি, তোমার যদি মন থেকে সায় না দেয় তুমি চলে যাবে। দেখো, জড়িয়ে পড়া মানে তো আর জোর জবরদস্তি না। ছেলে মানুষের মতো কথা বলো না জিষ্ণু, তুমি সুরের জগতের মানুষ, আর আমার সাত সুরের সঙ্গে কোনো সম্পর্ক নেই। বেশ, সাত সুরের সঙ্গে সম্পর্ক নেই মানে শুদ্ধ স্বরের সঙ্গে সম্পর্ক নেই, কিন্তু জানো তো এই 7টা সুর ছাড়া আরো 5টা সুর আছে, তার মধ্যে 4জন কোমল আর 1জন তীব্র। আমার মনে হয় তুমি এই তীব্র কোমল মিলিয়ে মিশিয়ে। তুমি আমায় দুর্বল করে দিচ্ছ জিষ্ণু, তোমার কথাগুলো শুনতে আমার ভালো লাগছে। ভালোবাসলে মানুষ দুর্বল হয় না, মনের জোর বাড়ে। তোমাকে না কিরকম অলিক মানুষ মনে হয় আমার। সর্বনাশ, চিমটি কাটো, চিমটি কাটলে কিন্তু আমার লাগবে। দেখেছো কিরকম ছেলে মানুষের রেসপন্স তোমার। চাপ বাবা, তুমি তো বললে আমি অলিক মানুষ। তুমি টু গুড টু বি ট্রু, এত ভালো কেউ হয় না। আমিও কিন্তু অতটা ভালো না। জিষ্ণু, তুমি আমার অতীতটা তো জানো। থাক না, সে অতীতটা ফেলে তো তুমি। গোটা অতীতটা ফেলে আসা যায় না জিষ্ণু, ক্ষতগুলো থেকেই যায়। একটা সময় গেছে যখন প্রতিটা রাতে আমি একটা মানুষের পারভার্সনের লাস্টের শিকার হয়েছি। সেই মানুষটার নেশার ঘরে কোনো জ্ঞান থাকতো না সামনের মানুষটা কে। আমি কেবল একটা শরীর। যা নিজেকে কষ্ট দেয় তা মনে রাখো কেন? তোমার যেমন জড়িয়ে পড়াটা হিসেব কষে হয় না, তেমন আমার মনে রাখাটা হিসেব কষে হয় না জিষ্ণু। আমি মনে রাখতে চাই না, আমি আমার ক্লাস নিয়ে আমার পড়াশোনা নিয়ে এগুলো সব ভুলে থাকতে চাই, কিন্তু কিন্তু স্মৃতিগুলো এসেই যায়, দাঁত নখ বের করে আমার সামনে এসেই যায়। আমার যন্ত্রণা হয়, সেদিনের কতগুলো আমার এখনো যন্ত্রণা হয়, রক্তপাত হয়। একটু ভরসা করে দেখো না, আমি তোমার দুঃস্বপ্নগুলো ভুলে দিতে পারি কিনা। গিনি, সরি আমার ফোনটা বিজি ছিল। বলো কি বলতে ফোন করেছিলে? তোমাকে যে আশঙ্কাটার কথা বলেছিলাম সেটা সত্যি হয়ে গেছে। আরে বাস, এটা তো গুড নিউজ। জিষ্ণু তোমার প্রপোজ করেছে? একেবারে বোকার মতো, ইন দ্য মোস্ট আনইমপ্রেসিভ ওয়ে। তুমি ভাবতে পারো এখন আমরা ঘাসের মধ্যে বসে রয়েছি, টিপিক্যাল প্রেমিক প্রেমিকার মতো। কংগ্রাচুলেশনস। ও আমাকে 7টা সুরের সাথে আরো কি সব 5টা সুর আছে সেগুলোর গল্প শোনাচ্ছে, কি শুদ্ধ তীব্র কি সব বলছে। তাহলে তো আমি একেবারে ভুল সময় ফোন করে ফেলেছি। সুরের আসরে একেবারে অসুর হয়ে ঢুকে পড়লাম, তাই তো? ঠিক আছে, চলো তোমরা এনজয় করো, টাটা। আহার এনজয়, টাটা। এটা তুমি কি করলে? তুমি জানো কিরকম লেকপুল করবে আমার? বেশ হবে, লেগ পুল করুক, লেগটা ভেঙে দিক। সর্বনাশ, আমি আবার কি দোষ করলাম? কে বলেছিল আমার পেছনে পড়তে? একটা সত্যি কথা বলবে? 1 মিনিট, তুই প্রশ্নটা করার আগে আমি বলি তুমি কি প্রশ্ন করতে চাইছো। তুমি জানো আমি কি বলবো। তুমি জিজ্ঞেস করবে মেঘের প্রতি আমার কোনো দুর্বলতা ছিল কিনা। হ্যাঁ, এত কিছু ঘটেছে তোমাদের মধ্যে, আর তাই স্বাভাবিকভাবে তোমার এই সন্দেহটা হতেই পারে। এক মিনিট, সন্দেহ না, মেঘের যে তোমার প্রতি কোনো রোমান্টিক ইনক্লিনেশন ছিল না সেটা আমি খুব ভালো করে জানি। সেটা কারুর বলার অপেক্ষাই রাখে না। ওর সামনে দাদাভাই ছাড়া কেউ নেই, কেউ ছিলও না কখনো। কিন্তু তোমার দিকটা আমি জানি না। ছিল, মেঘের প্রতি একটা ক্রাশ ছিল, কিন্তু আস্তে আস্তে বুঝতে পেরেছিলাম নীলের পাশে আমার কোনো স্ট্যান্ড নেই। রাগ হতো না? কার উপর রাগ করবো? মেঘের উপর। সে একটা মানুষকে পাগলের মতো ভালোবাসে বলে আমি তার উপর রাগ করবো? কখনো না। দাদাভাইয়ের উপর রাগ হতো না? প্রচন্ড ভয়ানক রাগ হতো। না না, সেটা আর কোনো কারণে নয়,
সেটা মেয়েকে অপমান করার কারণে, ওরকম ভুল বোঝার কারণে। একজন তোমাকে এত ভালোবাসছে আর তুমি তাকে কষ্ট দিয়ে চলেছ। ইচ্ছে করতো ওর নাক ফাটিয়ে দিয়ে আমি বলি যে তুমি এই বুদ্ধি নিয়ে কলেজে মাস্টারি করছো। তুমি কারোর নাক ফাটাচ্ছ, এটা কিন্তু দারুণ দৃশ্য। জানো, আমি যদি মেঘের প্রেমিক হতাম, আমার জীবনে সবসময় একটা কম্পিটিশন থাকতো, আমরা কেউই শান্তিতে থাকতে পারতাম না। আমি মেঘের বন্ধু এখন। কি দেখছো? ভাবছি আমার দাদা ভাইটা কি বোকা। 6 মাসে কেউ কারোর সঙ্গে যোগাযোগ করলো না? না, কি অদ্ভুত। এসব ভেবে আর কি লাভ? পরশুদিন তো সব শেষ, জাজের সামনে গিয়ে দুজনে বলে দেবে, ব্যাস। এসব দেখে কি মনে হয় জানো তো, এসব প্রেম ফ্রেম সব বাজে জিনিস, অলিক, ভুল, লোককে বোকা বানানোর কনসেপ্ট। আমার কিন্তু সেরকম মনে হয় না। আমার মনে হয় প্রেম সত্যি। তাহলে কি দাদা ভাই আর মেঘের মধ্যে প্রেম ছিল না? ছিল, মারাত্মক ছিল। তো সেটা কি ইভাপোরেট করে গেল, উবে গেল একেবারে? উবে গেলেও কোথাও আছে। আর দেখো, আমার সিক্স সেন্স বলে নীল আর মেঘ একদিন এক হবেই। তুমি সত্যি মানে পরশুদিন হয়তো যাদের ডিভোর্স কেসের ফাইনাল হিয়ারিং, তাদের মিল হওয়ার কথা ভাবছো তুমি? মানে এটা তো 12টা সুরেরও বাইরে। এটা 7 সুরের সঙ্গে 7 রঙের খেলা। আমি বাজে ধরে বলতে পারি, দেখো ওরা একে অন্যের হাত ধরে বুড়ো হবে। বেশ, হয়ে যাক বাজি। আমার দাদা ভাই কখনো ইগো ছেড়ে বেরোতেই পারবে না। বাজি বাজি। ত্রিদীপ বাবু ফোন করেছিলেন। কে? ত্রিদীপ বাবু, কালকে রাতের ফ্লাইটে নীল আসছে। ও, তার মানে ওদের দুজনের একসাথে কোর্টেই দেখা হবে। কি যে হলো, কেন যে হলো ঈশ্বরই জানে। কেন যে দুজন একসঙ্গে থাকাটা মেনে নিল না। যদি এই কটা দিন একসঙ্গে থাকতো না, তাহলে ব্যাপারটা একদম অন্যরকম হতো। দুজনেই প্রাপ্তবয়স্ক, যেটা ভালো বুঝবে সেটাই করবে। আচ্ছা অনিন্দ, তোমার মনে হয় না যে ও শুধুমাত্র তোমার জন্য এই সিদ্ধান্তটা নিয়েছে? আমার জন্য? তোমার জন্য, কারণ তুমি ওকে দিয়ে প্রতিজ্ঞা করে নিয়েছিলে যাতে ও নীলের থেকে দূরে থাকে। সেই সময় মেঘকে আমি নীলের সংস্রব ত্যাগ করতে বলেছিলাম একটি কারণে, সেটা তো তুমি জানো, যে ওই ছেলেটি তার বোধহীন ব্যবহারে মেঘকে মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে দিয়েছিল। হ্যাঁ, কিন্তু মেঘ তো তাকে মনে মনে মাফ করে দিয়েছিল, কিন্তু তুমি কেন? আমি তো সেরকম বাবা নই যে সন্তানের একটা দুর্বলতাকে আমি প্রশ্রয় দেবো, দিয়ে তাকে একটা ভুল রাস্তায় ঠেলে দেব। তখন মেঘ অত্যন্ত ভালনারেবল কন্ডিশনে ছিল মেন্টালি, তখন ওকে আটকাবার দরকার হয়েছিল। তারপর যখন সেই অবস্থা থেকে ও বেরিয়ে এলো, নিজের চিন্তা বুদ্ধি বিবেচনা দিয়ে নিজে একটা সিদ্ধান্ত নেবার জায়গায় এলো, তখন আমি ওকে মুক্ত করে দিয়েছি। কিন্তু ও তো নিজেকে মুক্ত করেনি। একটা কথা বলো তো, 6 মাস আগে যে ঘটনাটা ঘটেছে তার জন্য কি মেঘ দায়ী? মেঘ কি ডিসিশনটা নিয়েছে? ডিসিশনটা তো নিয়েছিল নীল, মেঘ সেটা অ্যাকসেপ্ট করেছে। অনিন্দ, নীল যে কেন এই সিদ্ধান্তটা নিল আজও আমি বুঝে উঠতে পারি না। দেখো, এই নীলই কিন্তু একদিন মেঘের জন্য পাগল ছিল। নীল এই প্রেস কনফারেন্সটা করিয়েছে যাতে মেঘকে বদনামের হাত থেকে মুক্ত করা যায়। নীল করিয়েছে। সেই নীলই কি হলো সেদিন ওদের দুজনের মধ্যে, কথা বলো তো। আনন্দ, নীলের সঙ্গে মেঘের এই ডিভোর্সটা হলে মেঘ কিন্তু খুব কষ্ট পাবে, খুব। তুমি প্লিজ ওকে আগলে রেখো, প্লিজ।
আমি একা আগলে রাখবো, আর তুমি? আমি আমি মেয়েকে আগলে রাখবো? অনিন্দ ও বাবার মেয়ে। আমি খুব খারাপ মা অনিন্দ। ছোটবেলা থেকে ওর প্রতি এত অন্যায় করেছি। আজকে নিজেকে আমার বড় ছোট লাগে। একটা ভাবনার মধ্যে ঘুরপাক খেলে তো হবে না, ওখান থেকে বেরোতে হবে তোমাকে। তুমি ওর মা, ওর ভালো মন্দ নিয়ে তুমি কথা বলবে না? বলেছি তো, ওকে বলেছি, বলে থেকেও মনে হচ্ছে আচ্ছা ওর মনে কষ্ট দিয়ে দিলাম না তো। কি বলেছ? কেন, ও তোমাকে কিছু বলেনি? না তো, কি নিয়ে? অনিন্দ, তুমি ওর ভবিষ্যৎ নিয়ে ভাবো কিনা জানি না, কিন্তু আমি ভাবি, মেঘের ভবিষ্যৎ নিয়ে ভাবি। জানো, আমি ভাবি অনিন্দ, যখন তুমি আমি কেউ ওর পাশে থাকবো না, সত্যি যদি একান্তই ও নীলের থেকে আলাদা হয়ে যায়, তাহলে আমি কিন্তু ওর বিয়ের চেষ্টা করবই। এখনই এই সমস্ত কথাগুলো বলার দরকার ছিল, কারণ ওকে নিজেকে মনে মনে তৈরি হতে হবে। আমি তোমাকেও বলছি, আমি খারাপ মা হয়েই বলছি, যদি সত্যি ওর সাথে নীলের ডিভোর্সটা হয়ে যায়, তাহলে খুব তাড়াতাড়ি মেঘের একটা বন্ধুর দরকার, একটা সঙ্গীর দরকার অনিন্দ, যার সঙ্গে ও মন প্রাণ খুলে কথা বলতে পারবে, নিজে হালকা হতে পারবে, খুব দরকার। ভীষণ একা অনিন্দ, খুব একা, বন্ধুহীন। আর এই বন্ধুহীন ভাবে থাকতে থাকতে কিন্তু নিজেকে সবকিছু থেকে সরিয়ে নিতে থাকবে, যেটা ওর পক্ষে ভালো নয় অনিন্দ। আর যার সঙ্গে বিয়ে দেবে তার সঙ্গে যদি কম্প্যাটিবিলিটি না থাকে? থাকবে অনিন্দ। আমি তোমাকে বলছি, আমি ওর জন্য এমন একটা ছেলে খুঁজে আনবো যে ওকে ভালোবাসবে, যে আমার মেয়েকে ভালোবাসবে, ওর কদর বুঝবে, ওকে আগলে রাখবে, ওর বন্ধু হবে, ওর কথা শুনবে। দেখবে আমি ঠিক ঠিক খুঁজে আনবো। দেখো, কোমরটুলিতে পাওয়া যেতে পারে। কি মেরো না তো, আমি জানি অনিন্দ, ও তোমাকে সব কথা বললেও পুরোটা বলতে পারবে না। আমি ওর কাছের মানুষ নই, অনেক দূরের মানুষ, তা সত্ত্বেও তোমাকে আমি বলছি, ও তোমাকে সবটা মনের কথা খুলে বলতে পারবে না অনিন্দ। আমি শুধু সেই সময়টার কথা ভাবি, জানো, যেদিন তুমি আমি কেউ ওর পাশে থাকবো না, কেউ না। গুলির সঙ্গে ও থাকতে পারবে না, কিছুতেই থাকতে পারবে না, একা হয়ে যাবে। ময়ূরীও হবে, জানো, আজকে ময়ূরী যে অন্ধকার পথটা বেছে নিয়েছে না, যেটা ও নিজে ডেকে এনেছে, এরপরে ময়ূরীর কি হবে আমি জানি না। হয়তো বন্ধু বান্ধবের সঙ্গে থাকবে, কিংবা কাউকে হয়তো বিয়ে তা করবে, কি হবে আমি জানি না। কিন্তু মেঘ যে নীলকে ভালোবেসেছিল অনিন্দ, এই ভালোবাসাটুকু সম্বল করেই ও কিন্তু বাকিটা জীবন একা কাটিয়ে দেবে না অনিন্দ। মেঘকে জোর করে আমাদের সংসারে ঢুকিয়ে দিতেই হবে। তারপর দেখো, ঠিক ওর জীবনে একদিন ভালোবাসা আসবে, ঠিক আসবে। তুমি বলছো যখন, তখন আমিও একবার কথা বলবো। কথাটা ঠিকই, প্রত্যেকটা মানুষের জীবনে একটা শক্ত কাঁধের দরকার হয়, ভরসার কাঁধ, সুখে দুঃখে, আনন্দে অশান্তিতে একটা কাঁধ খুব লাগে। আর এই শূন্যতার মধ্যে বেশি দিন থাকাটা ওর পক্ষে ভালো হবে না, এটাও ঠিক। দেখা যাক, পরশু দিনটা কাটুক, কি হয়, তারপর বলবো।
আসছি আসছি। ও এত সকাল আবার কে এলো? সুশীলা, এই সুশীলা। সুশীলা খায় যে থাকে না সব, ছেলে মেয়েগুলোও নামেনি, ছোটর আজকে নামতে দেরি হয়েছে। সুশীলা মার কাছে আছে বোধ হয়। কি তুমি, তোমার না রাত্রে আসার কথা, তুমি সকালে আসবে জানাওনি তো? সকালে এসেছে বলে কি ঢুকতে দেবে না? আস্তে আস্তে এত চেঁচাচ্ছিস কেন? পাড়ার লোকের কানের পর্দা ফেটে যাবে। বাট তোর সাথে আমার কথাই নেই কোনো। আচ্ছা, এই এত চিৎকার চেঁচামেচি করে আমার সাথে নাকি একটাও কথা নেই, তাই? হ্যাঁ, তোর সাথে আমার কোনো কথা নেই। তুই কি রে দাদা ভাই, এত দিন হয়ে গেল আমাদের কারোর কথা তোর মনে পড়ে না? না তুই সে পাগলিটাই থেকে গেলি না? একটু বড় হবি না তুই? এসব বলে লাভ নেই দাদা ভাই। তোর যা আমাদের প্রতি কোনো টান নেই, কোনো ফিলিংস নেই, সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি। এই 6টা মাস কি সুন্দর কাটিয়ে দিলি বল, জাস্ট নিজের মতো করে। আরে এমন করে কেন বলছিস মিনি? আমি তো তোদের সঙ্গে। নীল, তুমি প্লিজ তোমার ছোট বোনের কথাগুলো একটু বোঝার চেষ্টা করো। আর তোমার ওই ওয়েগ স্ট্যাটিস্টিক্স গুলো দিয়ে তুমি বোঝাবার চেষ্টা করো না যে গত 6টা মাস তুমি তোমার পরিবার পরিজনদের সঙ্গে খুব নর্মাল বিহেভ করেছো। একেবারেই নয়, প্লিজ এটা করো না। মা, আমি একটা সম্পূর্ণ নতুন জায়গায় গেছি, সেখানে নতুন সিলেবাস, নতুন স্টুডেন্টস, নতুন কলিগ, নতুন ওয়ার্ক প্লেস, সবকিছুই তো নতুন। আমার তো সেটেল করতে একটু টাইম লাগবে। তা এখন সেটেল করে গেছো? ওয়েলকাম 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 ভাইপো, ওয়েলকাম। কিন্তু তোর রাত্রে আসার কথা ছিল? আরে বাবা, রাত্রে আসার কথা ছিল বলে কি সকালে আসতে পারবে না? হ্যাঁ, ওই দেখো, আমি কখন বললাম এই কথা? হ্যাঁ, আরে আমি তো ওয়েলকাম জানাচ্ছি আমার ভাইপোকে নাকি? হ্যাঁ কাকামণি, তুমি একমাত্র যে এই কথাটা বললে। ঢুকে থেকে আগে আসার জন্য তো বকুনি খেয়ে চলেছি তখন থেকে। আরে আমার রাতে আসারই ঠিক ছিল, ক্লাস করে তারপর আসবো এটাই ভেবেছিলাম। তারপর লাস্ট মোমেন্টে ছুটি নিয়ে নিয়েছে। বাহ, ভেরি গুড। ছুটি নিয়েছিস তো? চল, আমারও ছুটি। ওদি, আজকে আমার ডুব ভাইপো এসছে, আমার ছুটি। হ্যাঁ, হাসপাতালটা তুমি আর দাদা মিলে সামনে নাও। তোমার ছুটির দরখাস্ত তুমি আজ অব্দি তো আমাকে দাওনি ভাস্কর। আরে তুই কেন দাঁড়িয়ে আছিস? তুই কি বস। আরে বাবা, কত দূর থেকে জার্নি করে এসেছিস, কি টায়ার্ড হয়ে গেছে দেখো ছেলেটাকে। বস বস বস। আরে কি ব্যাপার, তুই আমাকে মেসেজ করে তখন আচ্ছা বললি? ঠিক আছে, তোকে মেসেজ করেছিল রাত্রিবেলা আসবে, তাই তো? মেসেজ করেছিল তো? তা কি হয়েছে, সকালে চলে এসেছে, একটুখানি বেশি টাইম আমাদের সঙ্গে স্পেন্ড করবে। এই নিয়ে আর একটা কথা মানে লাল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ কাকামণি। আমার তো মনে হচ্ছে আমি সকালবেলা এসে ভুল করেছি। কেন? কাউকে খুশি দেখতে পাচ্ছি না। না, আসলে সকলে এটার জন্যই তৈরি হয়ে রয়েছে যে তুমি বলবে যে বাড়িতে না থেকে তুমি ওই হোটেল টোটেল কোথাও থাকবে, এরকমই কিছু একটা। দিদিভাই কেন এইভাবে বলছে বলো তো ওকে? হ্যাঁ, ছেলেটা সবে এলো বাড়িতে। নীল, কি খাবে তুমি বলো? লুচি হালুয়া নাকি অন্য কিছু? চটপটে ফ্রেশ হয়ে আসছি, তারপর লুচি হালুয়া খাবো। বাহ বাহ বাহ, লুচি হালুয়া, তোর কল্যাণে আমাদের একটু পড়াতে জুটবে আর কি, নাহলে তো রোজ এই শুকনো পাউরুটি চিবোতে চিবোতে আর বলিস না। না 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 না, লুচি হালুয়াটা শুধু নীলের জন্য। হ্যাঁ নীল, যাও তো ঘরে গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। বলছি, ঠাম্মি উঠেছে? ঠাম্মি তো ভোরবেলায় যেরকম উঠে সেই রকমই উঠেছে, কিন্তু এখন আর বাইরে বেরিয়ে আসতে একটু কষ্ট হয়। আমি একবার দেখা করে আসছি। হ্যাঁ যাও, কিন্তু একটু কেয়ারফুল থেকো, কোনো কথা কাটাকাটির মধ্যে যেও না। ঠাম্মি যেন কোনো রকম এক্সাইটমেন্ট না হয়। ঠিক আছে, বুঝতে পেরেছি। কিরে, তুই দাদার সঙ্গে একটা কথা বলি না? দাদা ভাই কটা কথা বললো আমার সঙ্গে। দেখিনি, আমরা সবাই জানি নীল কেন কলকাতা এসেছে। ফলে এই সময় যে মেন্টালি ও একটু ভালনারেবল স্টেটে থাকবে সেটা খুব স্বাভাবিক। এখন ওর সঙ্গে ঝগড়া করা, মনোমালিন্য করা, এগুলো। ও কেন ভালনারেবল স্টেটে আছে? হি শুড বি অন ক্লাউড 9। ঠিক যেমনটা ও চেয়েছিল তাই তো হয়েছে বাপি। ওকে মেঘের সঙ্গে থাকতে হয়নি, 6 মাস মেঘের সঙ্গে কোনো যোগাযোগও করতে হয়নি। আমাদের সঙ্গেও যোগাযোগটা জাস্ট নামকা বাস্তে রাখা। এবার ডিভোর্সটাও ওর ইচ্ছে মতোই হবে। ওর থেকে খুশি আর কার হওয়ার কথা? একদম ঠিক কথা বলেছো। না দিদিভাই, এই সব কিছু যে নীলকে কতটা কষ্ট দিচ্ছে সেটা কিন্তু আমরা সবাই জানি। কষ্ট দিচ্ছেটা না একদম বাজে কথা মা।
কষ্টটাও যেচে নিয়েছে। জাজ বলেছিলেন তোদের একসঙ্গে থাকার কথা, ও চাইলে সেটা করতে পারতো। যাই হোক, এই একই কথা বাড়িতে আলোচনা আমার ভাল লাগছে না, আমি গেলাম। আম্মি এ নাও ওষুধটা, নাও ওষুধটা খেয়ে নাও। নাও। আর এই ওষুধপত্র খেয়ে কি হবে দাদা? এবার ভালো ভালো যেতে দে দেখি। ঠাম্মি, আমি এতদিন পরে তোমার কাছে এলাম, তোমার এইসব কথাবার্তা শুনবো বলে। ভালো লাগে না রে দাদা, ভালো লাগে না। এমনি করে তোদের মুখের দিকে তাকিয়ে তোদের অসুখী মুখগুলো দেখতে ভালো লাগে না দাদা। তোদের মা ঠাকুমা হয়েও তোদের সুখী করতে পারলো না, এটা যে কত বড় যন্ত্রণা। ঠাম্মি, আমি অসুখী তোমাকে কে বললো? আমি কিন্তু অসুখী নই। ও, তবে তুই সুখী? আমি সুখী হতে চেষ্টা করছি ঠাম্মি, অসুখী হলে তো এই চেষ্টাটুকুও করতে পারতাম না। তোমাকে একটা কথা বলছি, দেখো আমরা যদি অসুখী হই না, সেটা সম্পূর্ণ আমাদের নিজেদের দোষে। তোমরা তো তোমাদের সবটা দিয়ে আমাদেরকে সুখী করার চেষ্টা করেছো, ভালো রাখার চেষ্টা করেছো। আমরাই জানি না যে কিভাবে সুখে থাকতে হয়, ভালো রাখতে হয়। ভুলটা আমাদের। আচ্ছা দাদু ভাই, তুই এত সব বুঝেও তাহলে কেন সুখী হবার চেষ্টা করে যাচ্ছিস? সুখের ঘরের চাবিখানা ছুঁড়ে মাছ সমুদ্রে ফেলে দিচ্ছিস কেন দাদা?